সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়ে আয়োজন। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। রাঙা সকালের প্রতিটি আয়োজনের মতো আজকেও আমাদের আয়োজনে একজন চমৎকার অতিথি রয়েছেন। তিনি একজন কবি এবং লেখক। এই চমৎকার মানুষটির সঙ্গে পুরোটা সময় জুড়েই আমরা আড্ডা দেব। তার আগে সাকির কাছে যাই। সাকি, শুভ সকাল তোমাকে। শুভ সকাল আনিস, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি এবং তোমাকে বেশ খুশি মনে হচ্ছে, কারণ একজন কবি আছেন, লেখক আছেন, আমারও প্রিয় জায়গা। তুমি পাশে আছো, এটাও আমার খুশির একটা অনুষঙ্গ, ভীষণ আনন্দের কথা। এবং আজকে একজন কবি আছেন। তুমি জানো আমি কবিতা পড়তে ভালোবাসি এবং তুমি কবিতা শুনতেও ভালোবাসি। চলো, কে আছে আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কবি ও লেখক A.K. সরকার শাওন। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আপনাকে খুব সজীব দেখাচ্ছে, প্রাণবন্ত দেখাচ্ছে। কবিরা বোধহয় এমনই হয়, তাই না? আচ্ছা, একেবারেই স্যার আমরা শৈশব থেকে শুরু করি। আপনি জন্মেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। জি, গোপালপুর গ্রামে। কেমন ছিল মনে পড়ে? না, একেবারে শৈশব গ্রামের যে ওই সময়টা আমার মনে পড়ে না। কিছুদিন আগে আমি আমার ছোট কাকাকে জিজ্ঞেস করছিলাম যে কাকা আমার শৈশবটা কেমন ছিল, বা আমি যখন গোপালপুর তথা নবীনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে বরিশাল ঝালকাঠি যাই, না ঝালকাঠিতে আব্বা জব করতেন সোনালী ব্যাংকে, তখন আমি কেমন ছিলাম। তখন কাকা বললেন যে তুমি খুব চঞ্চল ছিলা। তোমার মাস্টার কাকাকে তুমি বলছিলা কাকা তুমি ঘড়ি কিনলে কেন, ঘড়ি না কিনে যদি তুমি একটা ট্রানজিস্টার কিনতে তাহলে তো টাইমও দিত আর গানও শুনতে পারতা। আমার দাদি নাকি বলছিল যে আমার পাগলা ভাইটা চলে যাচ্ছে, কিভাবে থাকে না থাকে। সে থেকে বুঝছি যে আমি খুব চঞ্চল ছিলাম। এর আগে আমি অবশ্য বরাবরই চঞ্চল। ওনার কবিতার এটা, ওনার কথার প্রতিফলন আমি পাই। এছাড়া আমার ছোটবেলা দাদা দাদি নানা কারো কথা কোনো আমার মনে পড়ে না। তার মানে ব্রাহ্মণবাড়িয়ার খুব একটা স্মৃতি মনে নেই আপনার? ব্রাহ্মণবাড়িয়া তো আর কতদিন থাকলাম। আমি 1980 সালের মের 28 তারিখ আমাদের এলাকায় যাই। মানে আব্বা তখন রিটায়ার্ড করার প্রাককালে আর কি। সেই থেকে আমি 85 ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যন্ত। আচ্ছা, এরপরে তো আমি বাহিরে, মানে আমার 59 ইয়ার্স লাইফে আমি আমার এলাকায় 3.5 বছর কি 3 বছর এরকম ছিলাম। তার মাঝে আবার ডিসেম্বরে অ্যানুয়াল পরীক্ষার পরে চাচার বাড়িতে, ওই খালার বাড়ি সিলেট, চাচার বাসা কর্ণফুলীর পেপার মিলের চন্দ্রগোনায়, এভাবেই মানে আমি আবার খুব ঘুরতাম। খুলনায় বড় ভাইয়ের বাসায়। সেটা কি পরিবার নিয়ে? নিশ্চয়ই না, তখন তো আমি ইয়াং। আচ্ছা, মানে বড় হবার পরে। হ্যাঁ, আচ্ছা, আমরা শৈশবের কথা একটু জানতে চাই। আমি জানতে চাচ্ছিলাম যে শৈশবে ব্রাহ্মণবাড়িয়ার কথা খুব একটা কিছু আসলে মনে করবার কথা না। বাবার চাকরির সূত্রে ছিল আসলে, এবং বাবার চাকরির সূত্রে ঝালকাঠিতে চলে আসা। তার মানে শৈশবটা মোটামুটি সেখানেই কেটেছে। শৈশবটা আমার ঝালকাঠি, শৈশব কৈশোরটা ঝালকাঠির স্মৃতি। আচ্ছা, আমরা সেই জায়গা নিয়ে একটু জানতে চাই। সেই ঝালকাঠি, সেই শৈশব, সেই ছোটবেলা। 3 ভাই ছিলেন আপনারা, 5 বোন? 3 ভাই 4 বোন। 4 বোন ছিলেন। মোটামুটি একটা বড় পরিবারই বলা যায়। বড় বোন তো অনেক বড়। ওনার জন্ম লাহোরে। আচ্ছা, বাবা একসময় ওখানে জব করতেন। আচ্ছা, তো বড় বোন মানে আমি যখন ছোট বোঝার আগেই ওনার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ঝালকাঠির লাইফে বড় বোন নাই। উনি চন্দ্রকোনায় থাকতেন, ওনার হাজবেন্ডও কর্ণফুলী পেপার মিলে জব করতেন। তো আমি যখন মোটামুটি বুঝতে শিখছি এর মধ্যে উনি আবার মারা যায়। মারা যাওয়ার ওনার একটা একমাত্র সন্তান আছে, সে এখন পুলিশ অফিসার, মাসুদ, ইউনুস মিয়া মাসুদ নাম আর কি। তো আমাকে অনেকে জিজ্ঞেস করে সাংবাদিকরা যে কয় ভাই বোন, আমি চট করে বলে 3 ভাই 3 বোন। তখন ও আমাকে ফোন করে, মামা আমার মা কোথায়, আমি কে? তখন গতকাল জাহিদ ভাই আমাকে ফোন করলেন, আমাকে জিজ্ঞেস করলেন আপনারা কয় ভাই বোন? আমি 3 ভাই 3 বোন বললাম। না সরি, আমরা 4 বোন 3 ভাই। মানে ওটা ছুটে যায় আপনার মাথা থেকে? ওটা একেবারে এই ছোটবেলা থেকেই তো। বোনের সঙ্গে একটা দূরত্বের কারণে কি? দূরত্ব না, উনি তো ওনাকে তো দেখেই নাই। আচ্ছা, কারণ অনেক আপনার ছোটবেলায় তার বিয়ে হয় এবং আমি যখন 1-2 তে পড়ি তখন সে মারা যায়। তারপরেও তো বলা যায় যে একটা বড় পরিবারই আপনাদের, মোটামুটি। 4 বোন 3 ভাই। ওই সময়ের প্রেক্ষাপটে আমাদের পরিবারটা বড় না। ওই সময় আমি দেখছি আমার এক চাচার 11 ছেলে 5 মেয়েও ছিল। আচ্ছা, সেই সুবাদে ওই তদানীন্তন সময়ের চিন্তা করলে আমাদের পরিবারটা ছোট মাঝারি বলতে পারে না।
সেখানে কি দাদা দাদিকে নিয়েই চলে আসলেন না, দাদা ঝালকাঠি দাদি না, নাকি ওনারা একেবারে? বেড়াতে যেতেন। আচ্ছা আমার কাকারা বেড়াতে যেতেন, আমার বাবা, আমরাই, আমরা 3 ভাই আর 4 বোন, আগেই বলছি। জি আমার বড়, আমরা ক্লাসে বরাবরই ফার্স্ট সেকেন্ড এই পদগুলো ধরে রাখতাম। জি আমরা লেখাপড়া করেছি উদ্বোধন হাই স্কুল, ওটা খুব নাম করা স্কুল ঝালকাঠি জেলায়। জি জি উদ্বোধন নামটাও রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা, মানে অনুরোধ করা হয়েছিল নামকরণ করার জন্য আপনি উদ্বোধন স্কুলে আসেন। তো উনি ওই উদ্বোধন স্কুলের যে স্টিমার ঘাট, ওখানে ওনার বজরা পর্যন্ত, মানে অ্যাট্রাকটিভ নৌকা আর কি, নৌকা। উনি ওখানে এসে অসুস্থ হয়ে যান, পরে ওখান থেকে উনি একটা বানিয়ে দিয়ে উদ্বোধন স্কুলের নামকরণটা করছিলেন আর কি। তো আমরা সেই 3 ভাই সেই স্কুলেরই ছাত্র, যেহেতু বড় ভাইরা আরো বড় ভাই পরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে একজন ডাক্তার হয়েছে, জি আর আমি তো পরে, আমি ওখান থেকে এসএসসি পরীক্ষা দিতে পারিনি। আমি 1982 সালে বললাম 28 মে চলে আসছি। ওটা আমার জন্য খুব দুঃখের ইয়ে ছিল। অনেক বন্ধু বান্ধব ছিল আমার। আর ঝালকাঠি শহরটা আপনারা কেউ জানেন কিনা, ঝালকাঠি শহরটা খুব চমৎকার। এটা বলা হয় প্রাচ্যের ভেনিসের ড্যান্ডি শহর বলা হয়, বিজনেস একটা হাব ঝালকাঠি। তখন ছোট্ট একটা শহর, সিমচাম, 3টা নদীর বাঁকে এলো ঝালকাঠি শহরটা। বাসুন্ডা চ্যানেল বা বাসুন্ডা নদী, এদিকে সুগন্ধা, আর আরেকদিকে হলো গাবখান চ্যানেল। গাবখান চ্যানেলটা হলো বাংলাদেশের সুয়েজ খাল। এটা প্রথম এটাকে কাটা হয়, কেন কাটা হয়, খুলনার সাথে যোগাযোগটা ইজি করার জন্য আর কি। তো আমরা ওই বাসন্দার এই যে ঝালকাঠি শহরের ডাকঘাটা একটা ঘাট ছিল, পাবলিক আর কি, সবাই গোসল টোসল করতাম, আমরা গোসল করতাম মানে কি, আমাদের গোসল তো 1-1.5 ঘন্টা শেষ হইতো না, মানে নদী পার হইতাম। নদী তো খরস্রোতা, যেহেতু পরেই নদী, এরপরে সাগর, তা আমরা নদীটা আর এভাবে পার হইতে পারতাম না কখনো। নদী পার হইতাম আমরা স্রোতের জোয়ারের সময়, ধরুন অনেক উত্তরে চলে যেতাম, তারপর 2 মাইল হাঁটার পরে আবার আমরা কলার ভেলাই করে ভাইসে আসতাম। ওপারে আমরা ওই খেজুর চুরি করছি, কলা গাছের কাঁদি থেকে কলা চুরি করছি। এমনও আছে যে মানে চঞ্চলতায় ভরপুর এবং রঙিন একটা শৈশব। এবং ওই যে এই ধরনের পানিতে থাকতে থাকতে এমন হয়েছে অনেকটা বমিও করে ফেলছি। আচ্ছা আর আমার প্যান্ট, আমরা তখন তো কিশোর, মানে হাফ প্যান্ট পরি, আমার হাফ প্যান্ট গুলো খুব শক্ত ছিল। আচ্ছা সামনে দিয়ে নতুন, পিছন দিয়ে এই জায়গা দিয়ে ছিঁড়ে যেত, কারণ নদীর পাড়ে যে আমরা ইয়ে করতাম, ও আচ্ছা স্লিপ করে একা নদীতে চলে যাওয়া আর কি। খুব মানে স্যার, পরিবারটা কেমন ছিল? এই যে এত চঞ্চলতায় ভরপুর, এবং আপনি বলছিলেন নদী সাঁতরানো থেকে শুরু করে গাছে ওটা অনেক কিছুই করেছেন, শাসন ব্যবস্থা কেমন ছিল পরিবারে একটু শুনবো আপনার সম্পর্কে। মানে আমার স্যার, আপনার সম্পর্কে একটু জানাতে চাই দর্শক, তারপর ফিরতে চাই আপনার কাছে। উচ্চ বিদ্যালয়ে পড়াশোনাকালেই একে সরকার শাওনের সৃষ্টিশীল মন বিকশিত হতে থাকে, যা পরবর্তীতে কবিতা, গল্প, নাটক ও গান লেখায় সুদৃঢ় রূপ লাভ করে। প্রথমে বিমান বাহিনীতে দীর্ঘ 18 বছরের কর্মজীবন অতিবাহিত করেন তিনি, যেখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে প্রাণসহ বিভিন্ন শিল্প গোষ্ঠীতে প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করেন তিনি। প্রতিষ্ঠিত হন এক দক্ষ পেশাজীবী হিসেবে। কর্মজীবনের পাশাপাশি লেখালেখিতে অটল থেকে তিনি প্রকাশ করেন কথাকাব্য, নীরব কথোপকথন, আপন ছায়া সহ বহু জনপ্রিয় কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ এবং ইংরেজি কাব্য সংকলন সং অফ ইনসেন। রোমান্টিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার শক্ত মিশেলে তার কবিতা যেমন সাড়া ফেলেছে, তেমনি নাটক, টেলিফিল্ম, গান ও শিশুতোষ অনুষ্ঠানে তার অবদানও সমান গুরুত্বপূর্ণ। সাহিত্য ও শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি কলকাতার বাংলা এক্সপ্রেস পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা আবারও চলে যাই তার কাছে। আমরা পরিবারটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। আমার পরিবার, জি জি জি, আমরা তো বললাম যে বড় পরিবার তো আউট অফ সাইট। আমরা বড় 3 ভাই, ভাইদের মধ্যে আমি ছোট, আবার 3 বোন আমার ছোট, 3জনই আমার ছোট। তো ওরা তো আমি খুব ডান পিটে ছিলাম। বলছি যে আমার সবসময় মানে আমার দাদার মতো আমি খাবার দাবারে খুব চুজি ছিলাম আর কি, ভালো জিনিস হতে হবে। তো একদিন আমি আম্মা কেমন দান পিটেছিলাম, বললাম যে আম্মা আজকে মুরগি জবাই করো। তা আম্মা বললেন যে না, এখন ইলিশ মাছ আছে, কেন মুরগি? তখন আমি আমার ছোট বোনকে নিয়ে 6টা মুরগি আমার আম্মা মুরগি জবাই করে পালাইছিলাম আর কি। আম্মা জিজ্ঞেস করছে যে তুই কেন ওকে হেল্প করলি? যে ডাকাত ছিল তোমার, যদি হেল্প না করতে আমাকে তো মারবে। আর আমাকে সাহায্য করার জন্য ছিল আমার বড় ভাই,
আচ্ছা। উনি একজন দেশের নামকরা চিকিৎসক, ডক্টর সাত্তার পারভেজ। জি। উনি গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত, বাহ। বাহ। বিসিএস ক্যাডার অবশ্যই। টাঙ্গাইলের সখীপুরে থাকা অবস্থায় জি। কাদের সিদ্দিকের সাথে যাক একটা জি। টাসেলে আসে, উনি চাকরি ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর ওখানেই ওনার একটা হাসপাতাল করে, লাইফ কেয়ার। উনি আমাকে ইয়ে করতেন আর কি, শাসন করতেন। আচ্ছা। বাবা মা তো এত ইয়ে করতে পারতেন না, মা করতেন। যেমন আমার মনে আছে, এখন আমি খাটের কর্নারে বসি না, একবার আমাকে লাথি মারছিলেন, আমি পড়ে গেছিলাম আর কি। আচ্ছা। আর এত দুরন্ত ছিলাম, তখন তো সাদা কালো টিভি মাত্র আসছে, আমাদের স্কুলেও টিভি আসছে একটা, তো মাঠে দেখানো হয়তো আর কি ছবি, নয়ন তারা, নয়নমণি টাইপের ছবি এরকম। তখন বলতো যে না, ছবি তো দেখা যাবে না। তখন আমরা বলতাম তোমরা দরজা দিয়ে দাও, আমরা আমাদের চিন্তা করতে পারবো, আমরা ছাদ বেয়ে পাইপ দিয়ে আমরা এসে পড়তাম আর কি। তখন একবার আমি এরকম ঘরে কি একটা উল্টাপাল্টা করছি, তা আম্মা তো মানে ফায়ার ডাক্তার ভাই আসছে, উনি ডাক্তারি পরে তখন। আচ্ছা। উনি তো আর একা ধরতে পারবো না, আশেপাশে ওনার বন্ধু বান্ধব নিয়ে আমাকে মানে ধরতে ধরতে এক জায়গায় আমাকে এসে এক বড়ই গাছের উপরে আমি রাত্রে বসে আছি। ওনারা এই সার্চ পার্টি খুঁজতে খুঁজতে আমাকে বড়ই গাছের নিচেই, তা আমার ওই সময় একটু কাশি আসছে, এই ধরছে আর কি। ওই ভদ্রলোকের নাম মোশাররফ মামা ডাকতাম, আমার প্রতিবেশী। আমাদের আবার আপন মামার চেয়ে বেশি ছিল না, রাজা মামা, বাদশা মামা, মোশাররফ মামা। সেই সময় আসলে তো মোশাররফ প্রতিবেশীরা তো মামা, এমনই ছিলেন হ্যাঁ, যে মোশাররফ মামা আম্মাকে বলছে, আপা ওকে কিন্তু ধরে দিব এক শর্তে, ওকে মারতে পারবা না। আচ্ছা ঠিক আছে মারবো। সেই সময় মামা আমাকে মারে নাই। আমার বাবা পড়াতেন আমাদেরকে, বাবা বাংলা, ইংরেজি। বাবা ইংরেজিতে খুব এক্সপার্ট ছিল। আমরা তিন ভাই যে ইংরেজিতে দক্ষ, ওটা বাবারই কারণ। বাহ। ঠিক আবার ওইটা আবার আমি আবার আমার তিন মেয়ে যে এখন জানেন নিশ্চয়ই, এক মেয়ে অস্ট্রেলিয়ায়, আরেক মেয়ে ওই মস্কো, আরেক মেয়ে ইন্ডিয়াতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। ওরা তিনজনে কিন্তু স্কলারশিপে 3 দেশে পড়তেছে। আমি আবার ওদের ইংলিশটা এবং ম্যাথটা দেখতাম আচ্ছা। বাবার মতো। আমার বাবা, আমার ভাই যখন ডাক্তারি পড়ে তখনও কিন্তু ইংলিশটা দেখতো। উনি এত লেখাপড়া না, কিন্তু ইংলিশে দক্ষ উনি কোনো কারণে হয়েছে আর কি। স্যার, ঝালকাঠির কথা যেহেতু শুনছিলাম, আর একটু জানতে চাই যে সংস্কৃতিতে আসলে কেমন? ঝালকাঠি তো স্পোর্টস, জি। তখন বরিশাল, তো ঝালকাঠি থেকে বরিশাল আসতো স্পোর্টসম্যানরা, তারপরে আসতো খুলনায়। খুলনা তো ডিভিশন, বরিশাল জেলা, ঝালকাঠি সাব ডিভিশন। জি। তা খেলাধুলায় খুব, খেলাধুলায় এবং হিন্দু ওরিয়েন্টেড এরিয়া। দুর্গা পূজা হইতো, আমিও দুর্গা পূজা নাচানাচি করছি ছোটবেলায়। আচ্ছা। দুর্গা মই কি জয়। পরে তো বুঝলাম যে যাক, ওইখানে খেলাধুলাতে আমি ছিলাম। আবার ওই সময় তো ক্রিকেটও খেলতাম, স্কুল একাদশ, ফুটবল খেলতাম। ফুটবল খেলে তখন তো এত ক্যামেরা ছিল না, 4 ফুট 10 ইঞ্চির একটা খেলা ছিল। তো ওই খেলাটা আমাকে কোনো মতে আমাদের প্রতিষ্ঠিত, তখন আমরা কিশোর বেলায় আমরা একটা ক্লাব প্রতিষ্ঠা করছিলাম, ইস্টার্ন ক্লাব। তো আমি ইস্টার্ন ক্লাবের পক্ষ থেকে 4 ফুট 10 ইঞ্চি খেলায় আমাকে কোনো মতে, আমি একটু লম্বা হয়ে যাই, 4 ফুট 10 ইঞ্চির যে একটু বড় হয়ে যায়, পরে আমাকে পেটের মধ্যে বাইডা মানে কর্মকর্তারা আমাকে ঢুকাইছে আর কি। আচ্ছা। ওই খেলায় আমারই, যেখানে স্কুলে আমরা একসাথে খেলি, গৌতম নট্ট উদ্বোধন স্কুলের প্লেয়ার, সি টিম, ঝালকাঠি স্টেডিয়ামের আমরা সি টিম। এখন কিন্তু ঝালকাঠিতে আরেকটা স্টেডিয়াম হয়েছে, তখন এখন বর্তমান যে পুলিশ লাইন মাঠ, ওইটাই ছিল স্টেডিয়াম। সেখানে 4 ফুট 10 ইঞ্চির খেলায় আমি খুব একটা গৌতম নট্ট, ও গোল করতে যায়, আমি বলটা ধরতে যাই। আমি আবার সেন্টার ফরওয়ার্ড খেলতাম এবং গোলকিপারও খেলতাম। তো ওই দিন সেন্টার ফরওয়ার্ড গোলকিপারের অসুস্থ হতে আমাকে সেকেন্ড গোলকিপার হিসেবে আমাকে ইউজ করছে। তখন আমাকে আমি গৌতম নট্ট কি করছে, আমি কিন্তু বলটা ধরে ফেলছি, কিন্তু অপোজিশনের এই যে স্ট্রাইকার, সে আমার নাকের মধ্যে মারছে। তখন আমার নাক, মনে করেন নাক দিয়ে রক্ত হয়েছে, আমি সেন্সলেস হয়ে গেছি। আমাকে ওই থেকে আমার ফুটবল খেলা শেষ। এয়ারফোর্সে কিছু খেলছি, কিন্তু আমি আর ফুটবল খেলতে পাইনি, ক্রিকেটও খেলতে পাইনি। আর ওখানে আমাকে, আমার কোচ ছিল সাংঘাতিক একজন নামকরা খেলোয়াড়, খুলনা ডিভিশনের মধ্যে নজরুল ইসলাম স্বপন, আমার প্রতিবেশী কাকা। তা আমরাও ওখানে খেলতাম। আমার সভাপতি ছিল কামরুল ইসলাম খোকন, রূপম তালুকদার, তারপরে শিবু। আমরা খুব হইচের মধ্যে, মানে বরিশালের লাইফটা, ঝালকাঠির লাইফটা মানে আমার জীবনে আমি ভুলবো না। আমাকে যদি বলা হয় যে আপনার কোন লাইফটা আবার রিউইন করতে চান, আমি নিশ্চয়ই বলবো যে আমি ঝালকাঠির লাইফটা আমি রিউইন করব। অর্থাৎ সেই শৈশবের দুরন্ত সময়টাতেই ফিরে যেতে চান আপনি। আর আপনার পরবর্তী সময় কবি এবং লেখক হয়ে ওঠার পেছনে ঝালকাঠির অবদান অনেক বেশি। আপনি বলছিলেন অফ ক্যামেরায় যে ধান মাড়াই হচ্ছে, এই নদী, হ্যাঁ, 3 নদীর একেবারে মাঝখানে যে ঝালকাঠি শহর, এটাকে আপনি বোধহয় না দেখতে পারলে কবি বা লেখক হয়ে ওঠা বোধহয় একটু কঠিন হতো আপনার জন্য। ঝালকাঠি তো একটা জিনিস আছেই। আমি যখন 85 সালে 80 সালে আমরা গ্রামে চলে আসলাম, শহরে যেই আমি স্কুলের ঘন্টা শুনে স্কুলে যেতাম,
সেই আমি 3 মাইল হেঁটে আমাকে নবীনগর পাইলট, এখন গভর্নমেন্ট স্কুল, যেতে হইতো। তো সেখানে আবার অনেক সময় ব্রিজ আছে, কাঠের ব্রিজ, কিন্তু কোনো কাঠ নাই, জাস্ট পার্শ্ব স্ট্রাকচারটা আছে। সেখানে আবার মালকোচা বুঝেন তো, মালকোচা দিয়ে কিন্তু অনেকে পার হয়ে গেছে। আমি বলছি নো, এইভাবে আমি যেতে পারবো না, আমি সাতটায় স্কুল যাবো না, আমার লেখাপড়া করার দরকার নেই। তো ওইখানে গিয়ে আমার ছাত্র জীবনের কিছুটা ড্রপ আউট হয়েছে, মানে স্টাডি যা করতাম একটু ডাউন হয়েছে আমার স্টুডেন্টশিপটা। তখন আমি খুব বাবার প্রতি বিরক্ত মনে মনে আর কি, যে বাবা তো চাইলে আরো 2-4 বছর পরও রিটায়ার করতে পারতেন, তাহলে তো আমি আমার স্টুডেন্ট লাইফটা আরো একটু এনলাইট। কিন্তু যখন আমি লেখক হইলাম তখন আমি দেখলাম যে না, গ্রামে আসাটা আমার জীবনের সবচেয়ে অ্যাসেট হয়েছে। কারণ কি, আমি ওই যে মেঠো পথে হাঁটলাম, তারপরে ওই যে কুয়াশার সময় এই যে গম ক্ষেত বা মটর খেতে হাঁটা, মটর পুরাইয়ে খাওয়া, বিলে মাছ ধরা, বিলে শাপলা কুড়ানো, তারপরে বিলের নৈসর্গিক দৃশ্য, খুব সুন্দর দৃশ্য দেখা, এই সমস্ত দৃশ্যগুলো আমি নিজে মাছ ধরতাম। আমার মাছ ধরার শখ ছিল। আমার শখ দেখার পরে আব্বা আমাকে একটা ঝাঁকি জাল, বুঝেন তো, এরকম কোনি জালও বলে বা ঝাঁকি জালও বলে, একটা ঝাঁকি জাল কিনে দিয়েছিলেন। আমি ঝাঁকি জালেও মাছ ধরছি, মেঘনাতেও মাছ ধরছি। আমাদের বাড়িটাও খুব সুন্দর, একদিকে মেঘনা, আমাদের মেঘনা নদীর পূর্ব পারে আমাদের গ্রামটা, আর আমাদের উত্তর পারে হলো যমুনাই নদী, এবং যমুনাই নদীর উত্তর হলো গোপালপুরের বিল। আমাদের বিলটাও খুব সুন্দর। মানে এটা আমার লাগ ভালো যে আমি আমার দুইটা জায়গায় খুব ন্যাচারালি এনরিচড। এবং আমি আমার কর্মজীবনের এক পর্যায়ে আমি নাটোরের প্রাণ গ্রুপে নাটোরে ছিলাম। নাটোরটাও কিন্তু আরেকটা মারাত্মক জায়গা, না গেলে বোঝা যাবে না। ওটা হলো রাজসিক নাটক নামে আমার একটা কবিতাই আছে। সেটা তো একদম পরিণত বয়সে গিয়ে হলো, কিন্তু আসলে আপনার শৈশবটা একেবারে প্রকৃতির একদম কাছাকাছি গিয়ে তার সান্নিধ্যে আসলে আপনি বড় হয়েছেন। আপনি বলছিলেন যে আপনার বাবা মাই আপনার জীবনের প্রথম শিক্ষক ছিলেন। আমাদের সবার বাবা মাই আমাদের জীবনের প্রথম শিক্ষক। সেক্ষেত্রে আসলে তারা আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখতেন? সাধারণত দেখা যায় কি ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার একটা বিষয় বেঁধে দেওয়া থাকে, হ্যাঁ, তারা কি ভাবতেন আসলে আপনাকে? আসলে আমাদের সময় কেন, এখনকার স্কুলে যদি বলা হয় তুমি কি হবা, সবাই বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার। কিন্তু আমার বাচ্চারা ওকে টিভি প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, ওরা সব সাক্ষাৎকারে বলে আসছে আমি একজন মানুষ হতে চাই। তা আমার বাবাও এটাই চাইতেন, আমার হই আর কি, আমরা মানুষের মতো মানুষ হই। আর আমার বড় ভাই ডাক্তার হোক, এরা, আমার মা চাইতেন যে একটা ছেলে অন্তত ডাক্তার হোক। তখন আমার বড় ভাই যখন MBBS চান্স পেল ঢাকা মেডিকেলে সম্ভবত, কিন্তু উনি বললেন না আমি পড়বো না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, ওখানে পড়বো অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রিক্স। তখন ট্রেন্ড ছিল অ্যাপ্লাইড অ্যান্ড ফিজিক্স, একটা ছিল। তখন উনি পড়াশোনা করছেন কিছুদিন, তারপরে যে ছাত্র আন্দোলনে উনি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন, পরে জাতীয় ছাত্রলীগ, এটা করতে গিয়ে একটু ঝামেলা হয়েছে। পরে আব্বা ওনাকে বলছে যে তুমি যদি মেডিকেল পড়ো তাহলে তোমাকে আমরা পড়াবো, আর নাহলে টাকা দেবো আর কি, আদারওয়াইজ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পড়ো তুমি নিজের ফান্ডিং করো, প্রাইভেট পড়াই পড়ো। কিন্তু আমার বড় ভাই আবার খুব মেজাজি ছিলেন যে প্রাইভেট পড়াবে, ওরকম একটা মেন্টালিটি থাকে না, উনি মেজাজি লোক আর কি, পড়বে না। পরে ডাক্তারি বললেন আর কি। তো আমার মেয়েও যখন ডাক্তারি পড়বে না বলছে, মেজোটা আর কি, তখন আমার ওয়াইফ খুব আহত হয়েছিল। আমি আহত হওয়ার পর বলছি যে এটা আহত হওয়ার কিছু না, আমার বড় ভাইও ডাক্তারি পড়তে চায় নাই, কিছু নেই। আমরা সবসময় বলে আসছি মানুষের মতো মানুষ হও। আর আমি আমার মেয়ে এখন যে আসছে, সে এরোস্পেস ইঞ্জিনিয়ার, কিট থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টের স্কলারশিপে পড়ে আসছে। সে মাঝখানে মানে এরোস্পেসের মতো একটা পড়া স্কলারশিপ, এটাও সে ছেড়ে দিবে বলছে আমাকে। বলছি বাবা আমি এটা পড়ে দেবো, আমি ছেড়ে দেবো কেন, আমি ড্রয়িং এ যাবো। এখানে সে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় টিকছিল, কিন্তু ভর্তি হওয়ার আগে ইন্ডিয়া চলে যায়। ভুবনেশ্বরে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, কিট বলে আর কি। সে আমার এইখানকার বইগুলোর মধ্যে 4টা বইয়ের মধ্যে 3টাই সে প্রচ্ছদ করছে। আমরা নিশ্চয়ই বইগুলোতে আসবো। হ্যাশট্যাগ একটা পত্রিকা আছে ইন্ডিয়াতে খুব রিনাউন্ড, ওইখানে সে কম্পিটিশনে খুব ভালো করছে। মানে 10ম হইলে সে হয়তো 10টা দেশ ঘুরাইতো, কিন্তু সে 11তম হয়েছে। তখন আমি তো খুব প্রমাদ গুনছি যে এত বড় একটা পড়া সে পড়বে না, সে ড্রয়িং এ চলে যাবে 2 বছর পরে। তখন ওদের টিচার গুলো খুব অন্যরকম। টিচার বলছে তুমি কেন পড়বে না, তুমি পড়ো, এক কাজ করো, তুমি
ড্রয়িং প্লাস অ্যারোস্পেস দুটাকে কম্বাইন করার চেষ্টা করো। কোনো মতে উনি বলে মানে ওকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করেছে। এই জায়গায় যদি একটু মানে ব্যক্তিগত প্রশ্নেই চলে যাই, জি, জি। এখনকার সময়কে এক করে এই যে কবি লেখক একজন আপনি, আপনার কর্মজীবনের পাশাপাশি কিন্তু আপনি এটাকে ধরে রেখেছেন, ছাড়তে পারেননি, ভালোবাসার জায়গা। সন্তানের ক্ষেত্রেও তো মানে সন্তান চাইছে যে সে আঁকাআঁকিতেই থাকতে চায় বা অ্যারোস্পেস পড়াশোনা বাদ দিয়ে, কিন্তু আপনি সেটাকে সাপোর্ট করছেন না। এটা কি আসলে লজিক্যাল কিনা, না, এটা ঠিক আমি কিনা, support এটা করছি কি না। আসলে বাস্তবিক আমি অর্থেই? support করি, জি, কিন্তু 2.5 বছর পড়ার পরে একটা বিগ ইনভেস্ট সময়টা ওই দেশের গভর্নমেন্টের ওর নিজের। নিশ্চয়ই। এখন যদি আবার ড্রয়িং এ শুরু হয় অনার্স, আরো 2 বছর পিছিয়ে যাবে না? তো এই জন্য আমার কোনো ইয়ে নেই, সে ইয়ে হোক। আমি পরে বলছি, 3 ইডিয়টের ইয়ে থেকে, ওই যে 3 ইডিয়ট আছে না, একজন ব্লগ লেখে, তারপরে একজন 3 Idiots। হ্যাঁ 3 ইডিয়টের কিন্তু বাবা মা চাইছে যে ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আসলে আমি এইভাবে কখনো, আমার মেয়ে যেটা আমার আসছে, জি, তো ও খুব উইক, মানে মানবিকতা বা মেন্টালি উইক। আমি এই জন্য চাইতাম না সে জাহাঙ্গীরনগর ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুক। মানে আমার বাড়ি থেকে এমন একটা ইনস্টিটিউটে পড়বে যে সে পড়বে হলো রিক্সায় আসা যাওয়া করে যাতে পড়া যায়। আচ্ছা, এজন্য আমি চাইছি যে উত্তরাই বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ে লতে পড়াবো। বাংলাদেশের প্রেক্ষাপটে ল, সাংবাদিক, কবি সাহিত্যিক, পুলিশ এদেরকে কিন্তু কেউ ডিস্টার্ব করে না। তো নামের আগে ল পড়ুক, পরে ব্যারিস্টারি করুক। ও মনে মনে খুব ক্ষুব্ধ হয়ে সে স্কলারশিপের অফারিং লেটার পাওয়ার পর আমাকে বলছে। আমি বললাম আমি আমার 2টা পড়া, যে এক অ্যারোডাইনামিক্স আর অ্যারোনটিক্যাল বা অ্যারোস্পেস যাই বলেন, আর একটা কম্পিউটার সায়েন্স, 2টাতে আমি কাউকে পড়াইতে চাই না। আচ্ছা, কম্পিউটার সায়েন্সে আমি নিজে ইনফরমেশন টেকনোলজিতে থাইল্যান্ডে করছি। এটার আপডেটে আপনি কুল পাবেন না, মানে আপডেট এত আসতেছে যে আমি ব্যাকডেট হয়ে যাব। আচ্ছা, আর অ্যারোস্পেসের একটা প্রবলেম আমি ফিল করছি যে এটাই পড়াশোনার পর 1 বছর যদি বিমানের ডিকারেন্ট থাকে, মানে কাজ না করে, সে আর বিমানের জব করতে পারবে না। আচ্ছা, কত বড় একটা সীমাবদ্ধতা। তো আমি এই জন্য এটা আমি চাই না। আমি ওকে বলছি, তুমি এই সাবজেক্টটা কেন নিলা? তুমি তো মেডিকেল নিতে পারতো, তুমি তো স্কলারশিপে খুব ভালো করছো। যে সাবজেক্ট কিটে মেডিকেলও ছিল। বলছে না, তুমি অ্যারোডাইনামিক্স অ্যারোনটিক্যালে তুমি অ্যাসোসিয়েট, তা আমি যদি তোমার উপর না যাই মেয়ে হয়ে, তাহলে কেমন? এই জন্য সেই সাবজেক্ট দিছে। বাহ। স্যার, আপনার পড়াশোনায় একটু আসতে চাই। আপনি নবীনগর থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। তারপরে আপনার শিক্ষা জীবন কোথায় ছিল? আমি আসলে আমার লেখাপড়াটা হয় নাই বললেই বলাই, আমার বড় ভাইদের সেন্সে আর কি, বড় ভাইদের সেন্সে, যে বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর ভাই ডাক্তার। তা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার হয়েছিল ইতিহাস। তো আমার সাবজেক্ট আমি খুব চয়েস করতাম, আমি ইতিহাস পড়বো না, ইতিহাস বলতে কেমন লাগে, হিস্ট্রি। যদিও পরে ইংলিশ লিটারেচার পড়তে গিয়ে জানছি যে হিস্ট্রি মেক্স ম্যান ওয়াইজ, এটা আগে জানলে কিন্তু আমি হয়তো পড়তাম। দ্বিতীয়, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার হয়েছিল স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, আমি বাবাকে বললাম যে স্ট্যাটিস্টিক্স ম্যাথের মতো পরিশ্রম করব আর দাম পাবো না, আমি পড়বো না। তখন আব্বা তো প্রমাদ গুনলেন যে কি অবস্থা। তখন আমার ডাক্তার ভাই আবার বললেন যে এটা কোনো কথা হইলো? হ্যাঁ, কথাই। পড়াশোনা করে রবীন্দ্রনাথ, হাসন, লালন অনেকেই পড়ে নাই। হ্যাঁ, এরা তো এদের নিয়ে মানুষ রিসার্চ করে, না পড়লে কি যায় আসে। তখন ওরা তো এটা মানবে কেন? পরে আমার বল না, ওই যে শ্রীকাইল কলেজ, আমাদের এলাকায় কলেজ আছে বিখ্যাত, জি, শ্রীকাইল কলেজে ভর্তি করলেন, বিএসসি, ওনার কেমিস্ট্রি টিচার আছে, কেমিস্ট্রি পড়াবে। ওইটারও মানে পড়ার শেষ পর্যায়ে আমি সেকেন্ড ক্লাস কনফার্ম পাবো, এমন সময় আমাদের গ্রামে ফুটবল খেলতে আসছে আরেক গ্রামের। আচ্ছা, বলছে, শাওন ভাই জানেন এয়ারফোর্সের লোক নিতেছে, কি করতে হবে? চলেন যাই। আমি কি যাই, কি করবো? আরে চাকরি হলে করবেন। তো গেলাম, যাওয়ার পরে ও আর আমি একসাথে গেলাম। ওকে বলে যে আপনি এই দিক দিয়ে যান, আমাকে বলে যে আপনি এই দিক দিয়ে যান। তো যে দিক দিয়ে আমি গেছি ওই দিক দিয়ে টিকছি, আর যে আমরা নিয়ে আসছে সে বাদ, মানে ভিজুয়ালি সে বাদ হয়ে গেছে। আচ্ছা, এরপর চাকরি ছোট খুবই, আর কোনো কাজই ছোট না, কিন্তু জবটা তো তখন 17তম স্কেলে আর কি। জি, তখন আমাকে গেল, আমি এক দুলাভাইয়ের বাড়িতে, উনি ওই বিসিএসসির কর্মকর্তা আজিজ সাহেবের বাসায় ছিলাম। তো ওই ছোট চাকরিটার মধ্যে আমাকে 7 দিন দিছে, একদিন ফিজিক্স, একদিন কেমিস্ট্রি, একদিন ওই যে কি সাইকোলজিক্যাল টেস্ট ইত্যাদি ইত্যাদি। তখন আমার দুলাভাই টিটকে দিয়ে বলছে, তুমি কি বিসিএস ওভার করে যাচ্ছ নাকি? আচ্ছা, আমি না, কিন্তু ওরা আমাকে তো নিচ্ছে। তারপরে আমাকে এয়ারফোর্সের এয়ারম্যান হিসাবে আমি গেলাম। আচ্ছা, চাকরিটাকে আমি ছোট হিসাবে না দেখি নাই, কিন্তু ওই চাকরির লেফট রাইটটা আমি মানিয়ে নিতে পারি, বা একটা শৃঙ্খলা। তখন কি ইংরেজি সাহিত্যে পড়া আপনার কমপ্লিট? না, না, আপনি না, গ্রাজুয়েশন এটা করেছেন পরবর্তী কিনা? সময়ে আপনি আমার করেছেন। রেজিমেন্টেশন 9 মাস হয়েছে, তারপর প্রফেশনের উপর 9 মাস হওয়ার পরে, তারপরে আমি এই ফাঁকে আমি
মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল হিসাবে ইংরেজি সাহিত্যে আচ্ছা, গেছি আর কি। জি। প্রাইভেটে পড়েছেন বোধহয় না? হ্যাঁ, প্রাইভেট পরীক্ষার্থী, এটা এক্সটার্নাল ক্যান্ডিডেট। আর অ্যারোনটিক্যালি ডিপ্লোমা কখন করলেন? এরপরে আবার 9 মাস যখন কইলো আমরা অ্যাডভান্স, ওইটা হলো এই অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার অফ এয়ারফ্রেম। অ্যারোনটিক্যাল তো পার্ট আছে, এয়ারফ্রেম টেকনোলজি, ইঞ্জিন টেকনোলজি, ইলেকট্রিক অ্যান্ড ইনস্ট্রুমেন্ট টেকনোলজি, রেডিও টেকনোলজি, এরকম 10টা টেকনোলজি মিলিয়ে কিন্তু সাইন করলে তারপরে কিন্তু ওই সাইডে যায় আর কি। কর্মজীবনে যখন প্রশ্ন করবেন আমি আর একটু ডিটেইলস, আমরা সেই জায়গায় যেতে চাচ্ছি। ওখান থেকে যাওয়ার পরে তারপরে আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ ল কলেজের অধীনে আমি প্রিলিমিনারি ল ফার্স্ট পার্ট কমপ্লিট করি। আচ্ছা, তখন জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল না, আমার পোস্টিং হয়ে যায় চট্টগ্রাম। আচ্ছা, ওই যে এটিআই মানে এয়ারফোর্স এয়ারম্যান ইনস্টিটিউট, এটিআই এয়ারম্যান ইনস্টিটিউটটা খুব প্রেস্টিজিয়াস, আপনারা দেখবেন যে বিল্ডিং। তো ওই সময় আমার দুঃখ যে সরি, জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল না, আচ্ছা, তাহলে কিন্তু আমি ওই পরীক্ষাটা কিন্তু দিতে পারতাম। তো ওখান থেকে 7 দিনে 7টা পরীক্ষা, ল পরীক্ষা আবার ওই যে বেসরকারি 7 দিনে 7টা, মানে এক এক শুক্রবারে এক একটা। কিন্তু ওখানে ট্রেনিং ইনস্টিটিউটের 7 দিনে পর 7টা ছুটি পাওয়া খুবই কঠিন ব্যাপার, সম্ভব না। আমার বন্ধুরা অনেকে ফর্ম ফিল আপ করছে, কিন্তু তারা কিন্তু কামিয়াব হতে পারে না। একটা হরতালের কারণে একটা ম্যানেজমেন্ট ছুটি দেয় নাই, এই কারণে বাদ হচ্ছে, আমি আর দেই নাই। তো সেই আমার ল করাটা আমার অপূর্ণ থেকে গেল। পরে আমি যখন একসময় আমি আবার কমিউনিস্ট পার্টি করতাম, আচ্ছা, ওখানে কিন্তু গ্রেড আছে, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন। আমি 78 থেকেই ছাত্র ইউনিয়ন জড়িত। বাংলা ছাত্র ইউনিয়ন খুবই একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট ছিল তখন, শেখার মতো একটা। তখন ছোটবেলায় আমি 7 বা 8 পরে তখন আমি জালকাঠিতে স্লোগান ছিল, পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 200 বারো। তো খেলা করার সাথে যুক্ত ছিলাম তখন। এরপরে মনে করেন যে আমি ওই কমরেড মতিঝিলের সহসাধারণ সম্পাদক কমরেড ছিলাম। পরে একটা পর্যায়ে আবার লেখালেখি করার জন্য বা আমাকে নাটোর পোস্টিং, প্রাণ গ্রুপে নাটোর পোস্টিং করে দেয়। তো নাটোর পোস্টিং করলে তো আর সম্ভব না কোনো কিছু করা। প্রাণ গ্রুপের এত প্রেসার, কাজের চাপ, হেড অফ অ্যাডমিনিস্ট্রেটর। প্রাণ গ্রুপটা তো এটা তো অনেক পরে আসলো। আপনার কর্মজীবন তো মোটামুটি বিমান বাহিনীতে সেটেল হলো। সেখানে আপনি তো 18 বছরের মানে শুরুর কথা যদি বলি, জি, সেই 18 বছরের দীর্ঘ কর্মজীবন, এটা নিয়ে একটু জানতে চাই। সেই অভিজ্ঞতাগুলো তো নিশ্চয়ই, প্রথমে আমরা তো ট্রেনিং করলাম, রেজিমেন্টেশন, তারপরে ট্রেড, তারপরে 6 মাস ওজিটি অন দ্য জব ট্রেনিং, তারপরে আবার ট্রেডের উপর অ্যাডভান্স যেটা অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ারিং। তারপরে আমি প্রথম ওজেটির সময় আমি মিগ-21, তৎকালীন বাংলাদেশের ওয়ার্ল্ডের সেরা সুপারসনিক বিমান ছিল মিগ-21। আমি সেই মিগ-21 এর আর&আই সেকশনে মানে রেকটিফিকেশন ইন্সপেকশন সেকশন জব করছি। আচ্ছা, তখন এয়ারফোর্সে 11টা মিগ-21 ছিল। তখন একটা মিগ-21 কেনার ক্ষমতা বাংলাদেশ সরকার ছিল না, কিন্তু রাশিয়ান সরকার 11টা মিগ-21 এবং বঙ্গবন্ধুকে একটা স্পেশাল বিমান গিফট করছিলেন, যেটা বলাকা এখনো এয়ারফোর্স মিউজিয়ামে আছে। তো ওইখানে জব করার পরে এরপরে ওই যে মিগ-21টা ফেজ আউট হয়ে যায়। ফেজ আউটের পরে মিগ-21টাকেই কপি করতে চায় না, এবং ওটা করছে F7। তারপর আমি F7 এ জব করছি আর কি। তারপরে ওই যে অ্যাডভান্স ট্রেনিং করলাম, করার পরে আমার পোস্টিং হয়েছে মেইনটেন্যান্স কন্ট্রোল নামক একটা কন্ট্রোলিং আর কি। তারপরে আমাকে ওই এটিআই চলে যেতেছে, এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট। এর পাশাপাশি কি আসলে আপনার লেখালেখিটা চলছিল? লেখালেখি এয়ারফোর্সে তো সবসময় আমার গান দুর্বার বিটিভিতে যেত। আচ্ছা, আর আমার প্রথম আমার লেখা কবিতা যায় 85-এ। তখন আপনি এয়ারফোর্সে জব করছেন? না না না, তখন আমি ইন্টারমিডিয়েট পাসও করি নাই, আমি কলেজে। আচ্ছা, একেবারে তখন শুরুতে বিজ্ঞাপন তরঙ্গ, আপনারা জানেন কিনা, বড় জানেন, বাংলাদেশ বেতারে 15 বেইলি রোড বা এরকম 1 বেইলি রোড, ওখানে একটা প্রোগ্রাম 7 দিন চলতো। তখন ওই যে ওই নাজমুল ভাই করতো আর কি, ওই যশোরে মনিহার সিনেমা হল হইলো, ওই মনিহার সিনেমা হলের উপর আমি একটা 8-10 লাইন লিখছিলাম আর কি। তো ওইটা উনি বলছে এরকম, আমার এখন ওনার কথাটা এখনো মনে আছে। 8ই আগস্ট কুমিল্লা, তখন ব্রাহ্মণবাড়িয়া জেলা হয়নি, 8ই আগস্ট কুমিল্লা নবীনগর থেকে একে সরকার শাওন লিখেছেন, হ্যাঁ ভাই বলার পরে আমার কবিতাটা দিল। এটা আমি আমার কলেজের বন্ধুরা তখনই মানে এটা ওই 15-2টার সময় বলছে, না না এখন শাওনের কবিতা হবে, কোনো ক্লাস নাই, চল শুনি। মানে আমি একটা ছোটখাটো তারকা খ্যাতি আমি ওই সময় সেলিব্রিটি তখন তো এত রিডিউস না বিটিভি অনেক। কিন্তু এয়ারফোর্সের যে জীবন, একটা ডিসিপ্লিন লাইফস্টাইল, পাশাপাশি আপনার কবি সত্তা, আপনি আসলে ওখানে সার্ভাইভ করতে পারছিলেন? এয়ারফোর্সের লাইফটা সম্ভবত মনে করেন আমাদের বিনোদনের প্রচুর জায়গা ছিল। আচ্ছা, কিন্তু আমি বরাবরই লেখাপড়া নিয়ে থাকতাম। আচ্ছা, মানে আমি কোনোদিন বিনোদনে মানে রিক্রিয়েশন রুমে আমি যাই নাই, গিয়ে খুব কদাচিত আর কি। আমার অনেকে বলছে এত তুমি কি করো, আমি না কি করবো, ওখানে গিয়ে দেখবো একটা হিন্দি ফিল্ম দেখবো। তো
তা না আমার সব পরীক্ষা টরীক্ষা আছে, এই ল আছে, ইংলিশ আছে, তা আবার আমিও পড়াশোনার মধ্যে থাকি। এখন পর্যন্ত আমি আমার মনে করেন যে আমি ওই যে টিভিতে টিকটক হয়, এই হয়, এই হয়, আমি এগুলোতে না, আমি শিক্ষণীয় কিছু নিয়ে থাকি। ব্যাপারটা কি আসলে এই কারণেই যে আসলে আপনি ওই যে সিস্টেমেটিকলি যে পড়াশোনা করা, শেষ করা, এটা যে শেষ করতে পারেননি, এই বিষয়টা কি আসলে সবসময় আপনাকে তাড়িত করতো যে আরো পড়াশোনা করতে হবে, ডিসিপ্লিন লাইফে সমৃদ্ধ আমি করতে হবে? অভ্যস্ত না, আমি থাকতেও চাই না। কিন্তু আমি 18 পরে চলে আসছি। 18 যখন আমি চলে আসি সেটা বলি, সেটা হলো তখনকার এটিআর হেড ছিলেন আবু এরশাদ চৌধুরী, যিনি পরবর্তীতে এয়ার চিফ হয়েছে আর কি। আমার ছবি আছে ওনার সাথে, কিছু থেকে দেখা হয়েছে। উনি আমাকে ডাকছে, আপনি কেন চলে যাচ্ছেন, আপনাকে তো দরকার আছে। তো উনি বলছে যে আমি না স্যার, আমাকে যেতে দিন, ইংলিশে বলছি। তো আপনি কেন চলে আসার সিদ্ধান্ত আমি নিলেন? আগেই বলছি যে এটা একটা ডিসিপ্লিন লাইফ। কিন্তু 18 বছর তো কাটিয়েছেন। 18 বছর তো, এর মধ্যে আমি 21 বার চলে যেতে চাইছি, কিন্তু আচ্ছা। আমি আবার অফিসে, আমি কাজে খুব এক্সপার্ট। আচ্ছা। এমন সময় হয়েছে আমি বেল খুলে দিয়ে দিছি, আমি করবো না। আচ্ছা। তো আমি ওই এয়ারফোর্সটা তো অনেক বড়, প্রিমেস থেকে যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিফকেস নিয়ে, এর মধ্যে আবার আমাকে আবার গাড়ি পাঠাইয়া গেটে থেকে ফেরত নিয়ে আসছে। আচ্ছা। করেন মানে আমাকে অনেক কিছু সহ্য করছে, অনেক কাজ আমি করাইতে পারতাম। আমি ক্লাসে খুব ভালো ছিলাম, মানে স্টুডেন্ট না, ট্রেনিসদের কাছে আমি খুব ভালো ছিলাম। এই জন্য আমার অনেক কিছু অবহেলা করে, আমার হিসাবে চাকরি থাকে না আর কি। তারপর আমার চাকরি ছিল। একবার বলছে যে 10 বছর করো, তারপর কালার সার্ভিস হবে। একবার করছে যে 15 করো, তারপর বলছে আর কয়টা দিন, এখন 18 করলে তো আপনার পেনশনটা ভালো হয়। তো এইভাবে আমার হয়ে গেছে বিষয়টা। আমার যেটা মনে হয় যে আসলে লেখক সত্তা না বা কবি সত্তা, মানে কোনো ধরাবাঁধা নিয়ম, ডিসিপ্লিনের মধ্যে ওকে বাঁচিয়ে রাখা মনে হয় কঠিন। এবং সেই জন্যই এত লোভনীয় উচ্চ পদ পেয়েও আপনি সেটাকে ছেড়ে চলে আসছেন। এবং আপনি যেটি বলছিলেন যে এই 18 বছরের কর্মজীবনে আপনি 21 বার আপনার কর্মস্তফা আসলে দিতে চেয়েছিলেন। কবি সত্তা নিয়ে একটু কথা বলতে চাই। একদম উচ্চ বিদ্যালয়ে পড়াশোনাকালীনই আসলে আপনার লেখালেখি জীবন বা কবির জীবন, সৃষ্টিশীলতার জীবন আসলে বিকশিত হতে থাকে। সেটা আসলে শুরুর দিকটা কেমন ছিল, বা কখন আপনি বুঝতে পারলেন যে আসলে এটাই আমার জগৎ? আমি যখন ক্লাস 7 বা 8 পড়ি, তখনই আমি বলতে পারবো না, পত্রিকায় আছে, আমি লেখা দেখলে যতটুকু মনে পড়ে, বন্ধু বান্ধব বা বাবা মা নিয়ে 4 লাইন লিমেরিক্স, 5 লাইন লিখতাম আর কি। তখন বন্ধু বান্ধব সারা দিত। তখন পর্যন্ত আমি মানে এখানে মানে একটু মজা পাওয়া, যেটা বাংলায় বলে, ওইটা পাই নাই। তারপর 1985 সালের দিকে আমি, তখন কিন্তু কবিতা আহ্বান করছে পত্রিকায়, ইত্তেফাকে বা ওই বাংলার বাণীও ছিল এরকম। তো বিভিন্ন জায়গায়, দেশের 5 জায়গায় আমি কবিতা পাঠাইছি, 5 জায়গায় আমার কবিতা সিলেক্ট হয়েছে, 5 জায়গা থেকে আমি ম্যাগাজিন পাইছি। বাহ। এটা আমাকে খুবই আরো ইমপ্রেস করছে যখন কুমিল্লাতে রক্তাক্ত সংলাপ নামে একটা ম্যাগাজিন খুললাম। দেখলাম যে ওখানে আমার আগের লেখাটা স্বপ্না রায়ের, স্বপ্না রায় হলো বাংলা ব্যাকরণের কিংবদন্তি হরলাল রায়ের স্যারের মেয়ে আর কি। উনিও ভিক্টোরিয়ার টিচার ছিলেন। ওনার কবিতা, তারপরে একটা আমার কবিতা, তারপরে ডক্টর সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশের স্যার, ওনার কবিতা। এদের মাঝে আমার কবিতা দেখে মানে আমি তো মানে ফিট, আমি তো ওনাদের ইন্টেন্সিটি বুঝি। স্বপ্না রায়ের মতো, অজিত গুহ কলেজের টিচার কুমিল্লা, ওনাদের। তো রক্তাক্ত সংলাপের যে কবিতাটা, মূল কবিতাটা ওই আমার কবিতাটার নামেই ছিল, ওইটা ছিল রক্তাক্ত সংলাপ। ওই সম্পাদক আসছে নবীনগর আইসে আমাকে খুঁজে বের করে আমাকে ব্যঞ্জনে হ্যাজেস এক কার্টুন দিছে। আমি বলছি ভাই আমি তো সিগারেট খাই না। বলে উনি আমাকে অন্য কিছু কিনে দিয়েছে। ওনার বাড়ি আমার উপজেলায় লাউর ফতপুর গ্রামে। উনি বলছে তুমি ভালো করবো, লেখালেখিটা চালাইছো। ওই একটা লোক ওই পর্যন্ত আমাকে সাপোর্ট দিল আর কি। এখন 5টা ম্যাগাজিন নিয়ে আমি এক বাড়িতে, আমার পড়ার টেবিলে মন বসতো না, আমি ঘুরে বেড়াইতাম, মাছ ধরতাম। আমার বড় ভাই, যে ডাক্তার ভাই, আমাকে শাসন করতো। উনি ছিল মায়ের সেনাপতি আর কি। তো উনি বলছে যে ও কবিতা লিখবা না, ভাত খাইয়ে মরা লাগবে না, সুকান্তের মতো জগ খাওয়াইয়ে মারা যাবে, ট্রিটমেন্টের সুযোগ পাবা না। তা আমি ও ক্ষেত্রে ওই সময় দারুণ ভাবে আমি হয়েছি। ইয়ার পতন আমি অকেশনালি লিখতাম, অকেশনালি। বা কেউ একটা বললো, যেমন ওই আপনারা বললেন যে এই বিষয়টার উপরে কবিতা লিখেন, তখন আমি লিখতাম আর কি। এরপরে পরের স্টেজটা তো আরো অনেক পরে, এয়ারফোর্সে যখন আসলো, আমি আবার প্রত্যেকটা স্টেজে, কলেজে, স্কুলে, এয়ারফোর্সের প্রথম যে ট্রেনিং এর সময় ম্যাগাজিনে কবিতা, আমার কবিতা টপে।
তার মানে এই বিষয়গুলো আপনাকে সবসময় উৎসাহিত করেছে। হ্যাঁ, এই যে কবি সত্তা এবং কবি সত্তাকে আসলে আপনি সবসময় প্রাধান্য দিয়ে আসছেন এবং সেটাই আসলে আপনার একটা পরিচিতি এনে দিয়েছে। জি। আমাদের সামনে কিছু বই আছে, আমরা এই বইগুলো থেকে অবশ্যই কবিতা শুনতে চাই, একটু নিশ্চয়ই, শুনি। নিশ্চয়ই। প্রথমে যেটা রয়েছে অতল জলে জলাঞ্জলি, অতল জলের উপন্যাস। এটা এটা একটি উপন্যাস। উপন্যাস। এটা প্রেক্ষাপটটা কি স্যার, একটু শুনি। এটা একটা রোমান্টিক উপন্যাস, জি। সাথে পোয়েট্রি। যেহেতু আমি কবি, আমার সুবিধা হয়েছে বিভিন্ন ভাবটা এখানে ই করাকে, কাব্যিক উপন্যাস আর কি। এটা আমরা একটু দর্শকদেরকে দেখাই বইটি। জি বলুন স্যার, এটা প্রচ্ছদ কি আপনার মেয়ে করেছেন? আপনি হ্যাঁ, তখন এটা বলছিলেন। আমার ম্যাক্সিমাম বইয়ের প্রচ্ছদ আমার মেয়ে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার ও করছে আর কি। চমৎকার একটি প্রচ্ছদ চমৎকার। হয়েছে, তাই না? জি স্যার, এটা প্রেক্ষাপটটি আমরা জানতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন যে এটি একটি উপন্যাস। বিষয়বস্তুটা এটা হচ্ছে গিয়ে যে একটা মিডল ক্লাস ফ্যামিলির মধ্যবিত্ত, সে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। তখন একটা মেয়ের সাথে তার হয়, প্রণয় হয়, এনগেজমেন্টও হয়। সে তারপরে এর মধ্যে পড়া শেষ করে একটা কলেজে যোগ দেয়। তখন সে জানতে পারে যে তার হয়েছে আর কি, ক্যান্সার। তখন সে নিজেকে আড়াল করে, এ নিয়ে অনেক কাহিনী টাহিনী হয়, দেশে বিদেশে চিকিৎসা করে। তারপরে রোমান্টিক উপন্যাস বলা যায়। রোমান্টিক কাব্যধর্মী, মানে কথায় কথায় কবিতা আছে আর কি। বাহ, চমৎকার। চমৎকার। এরপরে আরো একটি বই রয়েছে, নীরব কথোপকথন। এটা নিশ্চয়ই এটাও আমরা কবিতার একটু বই। দেখাই কবিতার বই। দর্শকদেরকে। জি। তো প্রত্যেকটা গল্প, উপন্যাস, কবিতা এর পেছনে তো একটা আসলে অবশ্যই প্রত্যেকটা কবিতার পিছনে কারণ আছে। কারণ থাকে বা বিভিন্ন রকম একটা চিন্তা ভাবনা মিলেই আসলে হয়। এটা আমরা যদি প্রচ্ছদ একটু শুনি। আইয়ুব আল আমিন। আচ্ছা, তো আমরা সেই গল্পগুলো একটু ছোট ছোট করে যদি জানতে চাই আপনার এবং কাছে। স্যার আপনি রোমান্টিক গল্প লিখেছেন, কবিতার মধ্যেও প্রেম রয়েছে। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জানতে পারি যে আসলে কবিদের জীবনে তো আসলে অনেক প্রেম আসে, ভালোবাসার বিষয় রয়েছে। তো এমন কোন বিষয় কি আসলে আপনাকে দারুণভাবে নাড়া দিয়েছিল? নিশ্চয়ই ছিল। আমারও 9টা কবিতার বই ওয়েটিং ফর পাবলিশ। আচ্ছা। একজন লোকের জীবনে প্রেমের প্রথম প্রেমে পড়ার মুহূর্ত থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত যা যা সব সিচুয়েশনের কবিতা আমার আছে। এবং আমার জীবনে প্রেম ছিল বোধে, ছিল বিধায় আমি একেবারে ওইভাবে লিখতে পারছি। প্রেম না থাকলে তো লেখক হওয়া আমার সম্ভবই প্রথম না। বইটাই জি। যে কথা কাব্য, ওটা উৎসর্গ করা হয়েছে সজনী। আচ্ছা। এখন আমার অনেক গানও আছে। সজনীটা কে স্যার? সজনীকে সেটাই অনেকে জিজ্ঞেস করছে। আপনি কি এটা বলতে চান? আমি এটা বলতে চাই না, আমি বলছি যে আচ্ছা, আচ্ছা। মানে এটা এড়াই গেলাম, আর সবসময় এড়াই গেছি। আচ্ছা, যাই হোক, এটা হৃদয়ের কোন একটা কোঠরেই থাকে। স্যার আর একটা আচ্ছা। বই দেখতে পাচ্ছি আমরা, আপন ছায়া। এটা এটিও কি? রোমান্টিক না, এটা সামাজিক আচ্ছা। কাব্য। কাব্য। আচ্ছা, এটিও তো কবিতার বই। কবিতা। আমরা একটু দেখাই দর্শকদেরকে। জি স্যার, আমরা সেই পেছনের গল্পগুলো জানতে চাই। যখন একজন কবি বা লেখক যখন লিখেন, কিছু তো তার আমি কাল্পনিক কবিতা বিষয় আবৃত্তি করার থাকে। সময় বলে দিব ওই কবিতার জি। এটার আবার কাহিনী। কিছু বিষয় থাকে বাস্তবিক। এটার প্রচ্ছদ আমার মেয়ে করলো, কাব্য আপন ছায়া? কথা। আপন ছায়া। বাহ, চমৎকার। আমরা আরেকবার দেখাই না? এটা আমার ছবি আঁকার চেষ্টা করছে, যে সামনে যে লোকটা, জি এটা জি। আমি। আচ্ছা, বাবাকে এঁকেছে। আমি বলছি একটু চমৎকার প্রচ্ছদ। ডাইরেক্ট আমাকে দরকার নাই, কিছুটা অবয়ব। অবয়ব, হ্যাঁ। এটা আমার প্রথম কথা কাব্য। রোমান্টিক। প্রথম রোমান্টিক উপন্যাস স্যার এটা? না না না, কাব্য। এটাও কি কাব্যগ্রন্থ? জি। বেস্ট কবিতাগুলো আমি এখানেই দেখাই। আছে। আমরা আজকে কোনটা থেকে কবিতা শুনবো স্যার? ছোট্ট আমি করে। সবগুলো থেকেই শোনাতে চাই, উপন্যাস থেকে তো পারবো না। জি, জি, জি। এই 3টা থেকেই শোনাবো। জি, আমরা শুনি একটা কবিতা একটা শুনি। কবিতা শুনি। চশমা কবিতাটা আমি জি। হ্যাঁ, ওটা এটা যেহেতু, জাগরণের যে প্রথম কবিতা আমার। চশমা। লোক মারফত খবর পেলাম তোমার চোখে চশমা লেগেছে। পাওয়ার কত, কি ফ্রেম, কালো না কার্বন? তোমার মায়াময় শ্যামল মুখায়বে কার্বনটাই মানাবে। শান্ত ধীর রহস্যময় নারী, যেন পেন্সিলে আঁকা পড়ি। আমি বেশ অনুমান করতে পারি, জানো চশমাটাকে আমার বড্ড হিংসে হয়। ডাক্তার একটি কলমের খোঁচা দিল, নিমেষেই চশমাটি তোমার হয়ে গেল। ভালোবেসে বসে গেল তোমার নাকের ডগায়। যা হয়নি আজীবন তপস্যায়। পুনর্জন্ম যদি পাই, বিধাতার কাছে চাইব প্রার্থনায়, তিনি যেন বর দেন আমায়। চশমা হয়ে ঠাই যেন পাই তোমার নাকের ডগায়, ভালোবাসায় ভালোবাসায়। বাহ, বাহ, সুন্দর। ছোট কিন্তু খুব গভীর। হ্যাঁ, সুন্দর। একজন বলছে যে অমুকের চশমা লাগছে, তখন আমি এটা লিখছি আর কি। স্যার, আপনার লেখালেখি থেকে কেবল কি আসলে প্রেম বা সামাজিক ঘটনা এগুলো এসেছে, নাকি না। কখনো কখনো রাজনৈতিক বিষয় বা রাজনৈতিক দেশের আসছে। প্রেক্ষাপট বিষয়ে আসছে, নিয়েও প্রেক্ষাপটে লিখেছেন? আসছে। যেমন এই ধরনের কবিতাগুলা কি আমি এখন আবৃত্তি করতে পারবো না, খুব সুন্দর সুন্দর কবিতা আছে। নিশ্চয়ই। ওটার একটা কাব্যগ্রন্থ আছে অপ্রকাশিত, চেয়ার ও চোর। আচ্ছা।
চেয়ার ও চোরের মনে করেন এখন আমার তো এই সেটে আসছি পর তো আরো ভুলে গেছি আর কি। তো খুব সুন্দর সুন্দর কবিতা আছে, যেমন হায় রে মানুষ কত বেহুশ, দেমাগ পোষে ষোলো আনা, মরার ঠিক আগেও বেঠিক মানুষ হয় না, এরকম আছে। তারপর হচ্ছে অনেক কবিতা আছে যেগুলা গভর্নমেন্ট থেকে অবজেকশন পাওয়ার মতো। আমার একটা আর্টিকেল আছে এই যে সাহিত্য কবিতার কথা, একে সরকার সাহস লিখে সাহিত্য কবিতার কথা সার্চ দিলে ক্যালকাটায় বা বিভিন্ন জায়গায় পাওয়া যাবে। ওটা আমি এক জায়গায় পাঠাইছি, বলছে এটা একটু গভর্নমেন্ট এগেইনস্ট, প্রকাশ করে নাই, আরো কয়েক জায়গায় প্রকাশ করে নাই। খুব খুব এনরিচড একটা আর্টিকেল। পরে আমি বাধ্য হয়ে সামহার ব্লগ আছে আমার, ওখানে করলাম। এক বছর পরে দেখলাম 400 পাঠ হয়েছে। তো আমি ক্যালকাটায় একটা ব্লগে দিলাম, ওখানে দেখলাম যে 500-এর উপর কমেন্ট। তখন আমি যে ইয়ে পাইছি আদৌ, এখন কিন্তু বাংলা এক্সপ্রেসটা তাদের সফটওয়্যার ডেভেলপিং চলছে, এখন পাওয়া যাচ্ছে না বাংলা এক্সপ্রেস। ওনার সম্পাদককে বললাম, জানি আপনার পত্রিকায় তো লেখা প্রকাশিত আর্টিকেল পৌঁছাবেন না, মানে ছাপবেন না, প্রকাশ করবেন না, তা আমার সাহিত্য কবিতার কথা এই আর্টিকেলটা আপনি একবার পাঠ করবেন, এটা আমার একটা অনুরোধ রইল। উনি পাঠ করার পর পরের দিন দেখি যে আমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, সেখানেও প্রায় 5000-এর উপর ভিউ হয়ে গেছে। তো এই আর্টিকেলটা কিন্তু আমরা আমার দেশে কিন্তু আমি প্রকাশ করতে পাইনি। কিসের উপর ছিল আর্টিকেলটা? সাহিত্য কবিতার কথা। সেখানে বলা আছে কবিতা যে শিখবে সে নতজানু হবে না, বা এরকম আছে আর কি, যা এটা প্রকাশ হয়নি আর কি। একজন কবি হিসেবে আসলে এই যে মুক্তভাবে নিজের মনের কথা প্রকাশ করতে না পারার কষ্ট, এটা নিশ্চয়ই আপনি দারুণভাবে অনুভব করেন। এই জন্য আমি দেশান্তরী হইতে মন চাই আর কি। অন্য দেশে যদি যাইতে পারতাম, যে আমি ইচ্ছে মতো যা ইচ্ছে বলতে পারবো, প্রধানমন্ত্রীকে বা এখন যারা আছে যে কোনো মিনিস্টারকে যা ইচ্ছে আমি তাই বলতে পারবো। যা ইচ্ছে মানে অশ্লীল না, গঠনমূলক সমালোচনা। ইয়েস, যে আপনি এটা করছেন কেন, এখন তো এটা করলে তো আমার প্রকাশিত হচ্ছে না। আমার কবিতা যদি আমি রাজনৈতিক কবিতা কেন লিখি না, এবং অনেকদিন যাবত লিখি না, প্রকাশ হয় না। তো পিশাচের হাসি লিখছি আমি পর্যন্ত মন্ত্রীকে, আমি বলতে পারবো না, শোনাতে বলে ভালো লাগতো, কিন্তু এটা তো ইয়ে না। আরেকটা হলো অ্যাক্সিডেন্ট, ধর্ষণ, এই জাতীয় কবিতা, বা একটা মেয়ে নিখোঁজ, এই জাতীয় কবিতাগুলা মানুষ খায় না। মানুষ এমন নির্জীব, এমন নির্জীব, এই কবিতাটা আমি খুবই ভালো একটা কবিতা। যে আমি একটা লিখলাম, লিখলে আপনি লাইক কমেন্টও দিবে না, বা লাইক করতে দিবে না মানে সে ভয় পাবে। জি, আসলে ব্যক্তি জীবন থেকে শুরু করে কিন্তু না মত প্রকাশ বহু দূরের কথা, আমার লেখার উপর একটা কমেন্ট করবে, একটা লাইক দেবে, এটাই তো পারতেছে না, ভয় পাচ্ছে। সেটাই স্যার, ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, আসলে সব জায়গায় সমালোচনা প্রয়োজন, যদি সেটা গঠনমূলক হয়। আমরা লেখালেখি, কবি জীবন নিয়ে গল্প তো করছি, আরো করব। স্যার, একটু জানতে চাই যে আপনি বিভিন্ন শিল্প গোষ্ঠীতেও কাজ করেছেন, 18 জীবন বিমানবাহিতে কাজ করার পরে সেই অভিজ্ঞতাগুলো যদি একটু জানি, যে একটা জায়গা থেকে তো, একটা ডিসিপ্লিন থেকে তো বের হয়ে আসলেন ভবিষ্যৎটাকে বাঁচিয়ে রাখবার জন্য। আমি ছোটখাটো 7 থেকে 9টা চাকরি আমি ছাড়ছি। আচ্ছা, মানে আমাকে হয়তো অনেকের কাছে মনে হবে চাকরিটা ছোট, কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সবগুলাই খুব অ্যাট্রাকটিভ চাকরি ছিল। যে একটা ভালো একটা বাসা সহ একটা চাকরি ছেড়ে দেওয়া। আর যে মুহূর্তে আমি এয়ারফোর্সের চাকরি ছাড়ি, আমি সার্জেন্ট, যেটা 7 ক্লাস, ওয়ারেন্ট অফিসার ফার্স্ট ক্লাস স্ট্যাটাস। তো ওই চাকরিটার সময় একটা কোয়ার্টার, একটা সুন্দর কোয়ার্টার, আপনি ভাবুন কর্ণফুলী নদীর পারে একটা কোয়ার্টার, সেই কোয়ার্টার চাকরিটা বেলকনিতে আমি বসি নাই। আমার ওয়াইফ বলছে, তুমি একদিনও বেলকনিতে বসলে না কেন? কারণ দেখো এটা সরকারি বাসা, তো ওই চেয়ারে বসলে আমি দৃশ্য দেখলে আমাকে মানে মনে হয় যে আমাকে কেউ খোঁচা দিচ্ছে আর কি। আমি স্পাইকি চেয়ারে বসে আছি, আমার নিজের বাসা হবে তখন আমি বসবো। তো ওই এই যে জব ছাড়লাম, আমার কোটা কিন্তু একটা ব্রাহ্মণবাড়িয়ার লোক ঢুকছে। আচ্ছা, ঢুকছে না? আমার কোটায় একটা লোক টিন শেডে বাসা পাইছে, টিন শেডের বাসা থেকে আমার কোটায় একটা বিল্ডিং এ বাসা পাইছে। তারপর আমি চাকরিটা কিন্তু ছেড়েছি, কারণ আমার লেফট রাইট। আর বাকি 7টা চাকরি আমি ছাড়ছি, মানে বসদের সাথে মতের মিল না হলেই আমি বলি রিজাইন দিব। তখন আমাকে বলে যে কথা রিজাইন দিব, বলেন কেন, আপনার আর কোনো কথা নাই? আপনি মানে ভীষণ সাহসী একজন মানুষ নিশ্চয়ই, আমি কথায় চাকরি ছাড়ার মতো ডিসিশন। আমার চাকরি ছাড়ার পর পাইতে আমার 3 মাস লাগে না। আমার যে আমি প্রথম এয়ারফোর্সে, তারপরে আমি আমার নিজের একটা প্রতিষ্ঠান ছিল আর্টিভিজুয়াল। জি, আর্টিভিজুয়ালে অনেক টিভি প্রোগ্রাম আমি করছি। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডে আমি কাজ করছি আর কি। ব্যাকগ্রাউন্ডে মানে আমি অ্যাডমিনিস্ট্রেশন। এটা কখন প্রতিষ্ঠা করেন আপনি? আমি 2005-এ এয়ারফোর্স থেকে বের হয়ে যাই, তো 2006-এ করছি। আচ্ছা, সেখানে অনেক নিউজ, মিউজিক ভিডিও, তারপর যে এটা এই জাতীয় আর কি, সব কালচারাল এবং এই সেটের সব ধরনের কাজে আমার ইয়ে আছে। তখন এটা করলাম আমি 9 পর্যন্ত করার পরে একজন বলল, স্যার
আপনার তো এই কাজটা ভালোভাবে করছেন না। আমার এডিটর আর কি অমিত হাসানের শালা, নায়ক অমিত হাসানই আমাকে বলছিল শাওন ভাই শালাটাকে রাখেন। তো রাখার পরে সে অনেক কাণ্ড কাহিনী ঘটাইছে মডেল নিয়ে, তারপরে তাকে রাখছে। সে এক পর্যায়ে বলছে শাওন ভাই আপনি তো আমি তাবলিগে চলে গেছিলাম। আচ্ছা, তখন তাবলিগ চলে গেলে এখন মডেল এবং ওই নায়ক নায়িকা একটু বেশি হাসাহাসি করে আমি দেখতে পাই না। তখন আমার সুমন বলে আচ্ছা শাওন ভাই আপনি মডেল এরা করে কি না করে আপনার দেখা দরকার কি, আপনি এখানে ই করেন। আমি এক নায়িকাকে বের করে দিচ্ছি, তখন বলছে আপনার দ্বারা এগুলো সম্ভব না, আপনি এটা আমার কাছে বেঁচে বলেন। তখন আমি কত দিয়ে বেচবো, আপনার তো 20 লাখ খরচ হয়েছে, আমি 10 লাখ দিয়ে দেবো। তো আমি 10 লাখে ওরে দিয়ে দিছি। এখানে শেষ হওয়ার পরে ওই দিনে আমাকে এখন একটা পত্রিকা আছে বাংলাদেশের আলো, বাংলাদেশের আলোর সম্পাদক হচ্ছে মফিজুর রহমান বাবু, আমার খুব ঘনিষ্ঠ, খুব ভালো আমার দৃষ্টিতে। সে বলছে যে শাওন ভাই আমরা একটা ইসলামিক টিভিতে প্রোগ্রাম করব, আপনার প্রযোজক। আমি সে প্রযোজক যাই দেন, আমি কিন্তু আমার কিন্তু চ্যানেল নাই, আমি কেন কাজ করতে পারবো না, আচ্ছা কাছে লাগবে না, আপনি আমার সাথে আমাদের সাথে থাকেন, এই কাজটা করবো এইচডি রুবেলের ইয়েতে। পরে ওখানে ইয়ে করছি, একটা প্রোগ্রাম করলে তা আমি প্রযোজক, একজন উপস্থাপক, আরেক ফ্রেন্ড হলো পরিচালক। আমার এখানে 5,000 টাকা খরচ হয়, আর অন্যদের 10,000 15,000 লাভ হয়। মানে আমি নিজের পয়সা খরচ করি, মানে টাকা পয়সার ব্যাপারটা আমার হয় না, আসে না। তবে উনি বলে যে বাদ দেন এটা করা, আপনি আমার এখানে ইএনবি এক্সিলেন্স নিউজ বাংলাদেশ, ইউএনবি দা বিখ্যাত, ইএনবি কিন্তু বিখ্যাত না। ওইখানে আমি ওই 11 সাল থেকে 2 বছর এক্সিকিউটিভ এডিটর হিসেবে কাজ করেছেন। জি, কাজ করছি, অনারিয়াম দিল আর কি। তো এরপরে আমি চলে আসছি গ্লুমিং ফিল্ড কর্পোরেশন, ওটা আমি ছাড়ছি আর কি। গ্লুমিং ফিল্ড কর্পোরেশন মানে গুলশনে নায়ক রাজ্জাকের বাড়ির অপোজিটে একটা, ওটার টেক্স মানে কি এর মধ্যে মানে অল ধরনের ফরেন ফেব্রিক্স নিয়ে কাজ করতে ওরা। আচ্ছা এর মধ্যে এক ল ফার্মে আমি অ্যাপ্লাই করছিলাম, যেহেতু ল আছে, আমি তো বেসরকারি ফিল্ডে ল করছি, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও আমি ল প্রিলিমিনারি করছি, আগে বলছি। জি, পরে উনি বলছি যে এক ল ফার্মে করছে, আমি বলছি যে আমার তো জব হয়ে গেছে। আপনি আসেন ভাই, আপনার চা খাবে, আপনার যে এক একটা সেক্টর যান, আপনি একটা সাথে একটা মিল নাই। আমি এইভাবে আমার এটাই ট্র্যাজেডি, সব জায়গায় আমার নতুন করে শুরু করতে হয়। তখন আমি ব্লুমিং ফিল্ডে করার পরে আমাকে আবুল খায়ের গ্রুপের একজন বলল যে ভাই আমার গ্রুপে চলে আসেন। ঠিক আছে, তো ওখানে আমাকে সাক্ষাৎ নিল সাপ্লাই চেইনে। তো ওই বেটার মনের মধ্যে একটু প্রবলেম ছিল, মানে অন্য ছিল। সে আমাকে আবুল খায়ের না নিয়ে সে আমাকে পছন্দ করে, সে বলছে আপনাকে অন্য একটা জায়গায় দিব। মানে সে নিজে আর একটা কোম্পানি খুলছে, আমাকে সেখানে ম্যানেজার হিসেবে নিছে আর কি, জেনারেল ম্যানেজার বেসিক ফুড। তো সেখানে চাকরিটা খুব ভালো ছিল, চট্টগ্রাম 16 শহরে অফিস ছিল। আপনি আপনার কাজের স্বীকৃতি স্বরূপ সাহিত্য চর্চার জন্য আপনি একটা পুরস্কার পেয়েছেন, বাংলা এক্সপ্রেস পুরস্কার যতটুকু আমরা জানি। এই প্রাপ্তিটা আসলে আপনার কেমন লেগেছে? এটা একটু কাহিনী বলতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। প্রাপ্তিটা তো মানে এটা মানে ট্রিমেন্ডাস একটা ব্যাপার। তা আমি একদিন আমার বাড়ির সামনে বাগান আছে, দেখলেন না? তো বাগানে 2 সোফায় বসে আছি, তা আমার এই পাশে ওয়াইফ, তা আমি এই পাশে এরকম বসছি, তার দিকে ঝুঁকে আসছি। সাধারণত পুরুষ মহিলার দিকে ঝুঁকবে, এটাই স্বাভাবিক, সে আমার স্ত্রী। আবার একটু কফি টফি খাচ্ছি বাগানে, তারও একটু পরিবেশটা ভালো। আমি এরকম, তা আমার ব্যাচমেট গোলাম কবির নাম, সাতক্ষীরা বাড়ি, ও আমাকে ফেসবুকে খুঁচাইছে মেরুদণ্ড সোজা হয়ে বস। তো ও যে বলছে মেরুদণ্ড সোজা, তো আমি তো আবার এখন ও বাঁকাটাকে সে ইয়ে করছে, আমি বাঁকাটাকে মানে সাপোর্টে নিয়ে একটা কবিতা লিখছি, বাঁকার বাঁকে বাঁকে। তো বাঁকার বাঁকে বাঁকে লেখার পরে কবিতাটা আমার অসম্ভব ইয়ে হয়েছে আর কি, জাগো নিউজ থেকে শুরু করে। আর জাগো নিউজে একটা পত্রিকা একটা কবিতা প্রকাশ হইলে আমার কমপক্ষে 20 জায়গায় কপি হয়। আমার কবিতা নিয়ে অনেকেই সেরা কবি হয়ে গেছে আমার কবিতা নকল করার পরে। এবং আমার কবিতা নকল আমি বোম্বে পর্যন্ত পাইছি আর কি, যে ইয়ে করে আর কি। তো এইটা, এবং আর যখন বাংলা এক্সপ্রেসের সম্পাদক বললেন যে আমাদের তো সাহিত্য কম্পিটিশন, আপনার একটা কবিতা আর একটা আর্টিকেল দেন। আমি আর্টিকেল তো আমি আপনাকে আগেই দিছি, আর এখন একটা কবিতা দিচ্ছি, বাঁকার বাঁকে বাঁকে। এই দুটাই আমি সাহিত্যে মানে ওই যে আমার কন্টেন্ট ক্রিয়েটর লিটারেচার আমি ইয়ে পাইলাম আর কি। এটা পাওয়ার পরে এই পদকটা আনতে যাওয়ার কথা ছিল 21 সালে। এই পদকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুরস্কারটা নেওয়ার কথা, কিন্তু ওই সময় তো আমার করোনার ভয়, আর আমার ওয়াইফের 2 বার করোনা হয়েছে একসাথেই। যখন আমার হয় তো ওর হয়। করোনার সময় আমার বাগানে আবার 7-8টা পেঁপে গাছ ছিল, শুধু পেঁপে খাইতাম। পেঁপে খাওয়ার পরে আমরা একটু ইয়েছিলাম। এখন আমি আর যাই নাই, আর ওই সময় ভিসা পাওয়াটা খুব কঠিন ছিল। তখন উনি আমি বললাম ভাই আমার দরকার নেই, আর তাছাড়া পদক
মানে কেউ আমাকে পদক দিবে এটা আমি লাইক করি না। আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে যে পদক দেয়, পদক দেওয়া মানে মুখটা বন্ধ রাখা, তুমি আমার পক্ষে কাজ করো এনেও। তা আমি এটা চাই না। বাংলাদেশের অনেক জেলায় আমাকে পদক দিয়ে রাখছে, আমি আনতে যাইনি, এই জন্য আমার সাথে খুব খারাপ। আমার চরিত্রের একটা ব্যাড সাইড হলো আমি বাড়ি থেকে বের হই না, 1 মাসে একবার বের হই। আমার ভাইও আমার বলছে যে তুমি বাসায় আসো নাকি, ঠিক। তো ওই পদক আনতে আমি যাই নাই। তারপরে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুরস্কারটা নিছে 1 বছর পরে না 2 বছর পরে 23 সালে উনি ওই সেরাটনে আসছে কি কাজ ওনারা আসার পরে ওই যে ওনার ইঞ্জিনিয়ার তখন বলছে কবি সাহেব আপনার বাড়িতে আসবেন, বলেন কি আপনি ইন্ডিয়া থেকে আমার বাড়িতে চলে আসবেন? না না, আমি সেরাটনে আছি, আপনার বাড়িতে আসবো। তখন আমরা ফুড পান্ডা অর্ডার করে তাৎক্ষণিক খাওয়ার অ্যারেঞ্জ করছি, ওনারা কিছুই খায় নাই। তো আমার জন্য পদকটা নিয়ে আসছে, আমার জন্য আরো গিফট টিপ অনেক, মানে ওরা একজন কবিকে সম্মানিত করার জন্য মানে ব্র্যান্ডের সানগ্লাস থেকে শুরু করে যাকে অনেক লম্বা। তো উনি নিয়ে আসছে। তা আমি বলছি যে উনি প্রশ্ন করছিল যে আপনার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া তো এটা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। যে ক্যালকাটার পদকটা আমার বাসায় চলে আসলো। আজকাল তো গ্রামের থেকেও পদক বাসায় আসে না, ক্যালকাটা থেকে আসছে, এটাই যদি থাকে নসিবে আপনা আসিবে। আর আমার আরেকটা এই যে কোথাও বলে যে এটা এখানে পদক, আমি এটা বা প্রশংসা করলাম, আমি খুব বেশি পুলকিত হই না। কারণ আমার একটা বিয়ে আছে যে আমার কবিতা যদি আপনি পছন্দ করে, যদি ভালো হয়, আমার আননোন ব্যক্তিটা আমার কবিতাটাকে বলবে। যদি আমার প্যাট্রোনাইজার নাই, দিস ইজ ফার্স্ট, এই যে আপনাদের টিভিটা ফার্স্ট যে আমাকে এত বড় একটা ফোরামে ডাকলো আর কি, আমি কৃতজ্ঞ মাছরাঙা কর্তৃপক্ষের কাছে এবং এই প্রোগ্রামের যারা স্যার। মাছরাঙা টেলিভিশন সবসময় শিল্প সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে এবং চেষ্টা করে শিল্প সংস্কৃতির জন্য কিছু করবার। স্যার, কবি বা লেখক তারা সমাজের জন্য কাজ করবে, তারা রাষ্ট্রের জন্য কাজ করবে। রাষ্ট্র বা সমাজের জন্য যে লেখনীটা প্রয়োজন, যে শক্তিটা প্রয়োজন, সেভাবেই তারা লিখবে, কিন্তু কখনো মাথা নত করবে না। এবং আপনাদের মতো কবি বা লেখকই সেটার আসলে উজ্জ্বল একটা দৃষ্টান্ত হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। স্যার, অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাকে, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং মাছরাঙা টিভির উত্তরোত্তর সফলতা কামনা করছি।